হ্যালো বন্ধুরা, আজকে আমি এই রকম একটা এঁচোড় চিংড়ি বানালাম। কিভাবে বানালাম সেটা দেখাবো। হ্যাঁ, আমার সাথে থাকুন আর দেখুন। হ্যাঁ, এই এখন তো নতুন এঁচোড় উঠেছে চিংড়ি মাছ দিয়ে। সাথে থাকুন আর দেখুন যে কিভাবে আমি বানালাম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আজ আমি এখন বাজারে এই যে কচি এঁচোড় উঠেছে, আমি আজকে একটা এঁচোড় রান্না করে দেখাবো। রান্নাটা আমি করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এটা করতে আমি কি করছি দেখাচ্ছি। এখানে আমি একটা বাসনে জল ফুটতে দিয়েছি। এটা প্রেশার কুকারেও করা যায়, আমি এটা কড়াইতে করছি। তার ভিতরে আমি এইরকম একটু নুন ছড়িয়ে দিলাম। জলটা বাবল এসে গেছে প্রায়, জলটা বসিয়ে দিয়েছিলাম। এর ভেতরে আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটবে কিন্তু, হ্যাঁ, সেটা যারা করেন তারা জানেন, যারা নতুন রাঁধুনি নবিশ তাদের জন্য দেখাচ্ছি। এটা প্রেশার কুকারেও কিন্তু 2 সিটি দিয়ে দিলে হয়ে যায়। আমি অল্প একটু আলু দেব, যারা আলুটা বেশি খান তারা আলুটা বেশি দেবেন। আলুটার মাপটা যার যার নিজস্ব, কোনো ধরাবাঁধা মাপ থাকে না যে এতটা আলু দিতে হবে, কারণ আলু তো আজকাল খুব রেস্ট্রিকশনের ব্যাপার থাকে, কম বেশি সবাই খায়, তাই ওই মাপটা বলা গেল না। এতে একটু অল্প করে টাচ একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছে। একদম বড় আঁচে দিয়ে দিয়েছি, মানে একদম হাইতে। হ্যাঁ, এটা এখন এই ফুটবে টকবক করে। এটা ফুটতে ফুটতে আমি চিংড়ি মাছ টাছগুলো রেডি করে মেখে নিচ্ছি। আচ্ছা, আমার মা এই জিনিসটা রান্নার সময় এই যখন ফুটতো তখন একটা জিনিস দিত, সেটা হচ্ছে 1 টুকরো দারচিনি আর বেশ কটা এই লবঙ্গ। এটা না এই ফোটার পরে এর ভেতরে না একটা আলাদা অ্যারোমা চলে যায়। এটা দিয়ে আমি ফুটতে দিচ্ছি। একটা তেজপাতাও দেবো, একটা তেজপাতাও দেবো, তেজপাতাও দিয়ে দিলাম। সেগুলো শুদ্ধ ফুটবে। তাহলে কি দিলাম? নুন, হলুদ, লবঙ্গ, এলাচ, এই লবঙ্গ, দারচিনি আর তেজপাতা সব গুলিয়ে যাচ্ছে। এবার এটা একটু ফুটে নিক, আমি চিংড়ি মাছটা রেডি করি। চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই মাখিয়ে রেখে দিচ্ছি। আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে ওদিকে ওটা হচ্ছে হোক, ফুটুক, এদিকে আলুটা ভেজে চিংড়ি মাছটা ভেজে মশলা দিয়ে রেডি করতে করতে ওদিকে আবার ওইটা হয়ে যাবে। আমি চিংড়ি মাছটাকেও করে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এইদিকে আমি আলুর মধ্যে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ি, যেটা নর্মাল, কাশ্মীরি না, আর নুন আর হলুদ দিয়ে এটাকে এবার মাখবো। তেলটা গরম হলে আগে আমি আলুটা ভাজবো, তারপরে চিংড়িটা ভাজবো, যাতে তেলটা না কালি হবার আগেই আমি মাছ ভাজার পর তেলটা অনেক সময় অন্যরকম হয়ে যায়, তো তাই আলুটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলটা একটু কমিয়ে নিলাম আর জোরটা, এবারে আলুটা ছেড়ে দিচ্ছি। আমি 2টো বড় আলু নিয়েছি। আলু কিন্তু বেশি দেওয়া যায়, এঁচোড়ের থেকে বেশি আলু দেওয়া যায়, কোনো অসুবিধা নেই আলুর সাথে। সেটা যার যার নিজের, বললাম যে নিজের ওপর ডিপেন্ড করবে। আঁচটা কমিয়ে নিয়েছিলাম ছাড়ার সময়, এখন এটাকে ভাজছি। রঙটা খুব সুন্দর হবে দেখবেন। চাইলে ওপর থেকেও দেওয়া যায়, আমি একটু মাখিয়ে রেখে তারপরে ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছও ভাজতে দিয়ে দিয়েছি। একটা পিঠ হলে আবার আর এক প্রস্ত দেবো। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, ভাজা হোক। এঁচোড় একদম সেদ্ধ করে নিয়েছি, একদম এরকম নরম করে নিয়েছি। হ্যাঁ, এইবার আমি নেক্সট রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুরু করছি। তেল দিচ্ছি, যে মাছ ভাজা আলু ভাজা তেলটা ছিল তার উপরে আবার তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করতে দিচ্ছি। তেল গরম হয়ে এসছে, খুব আগুন গরম হবার আগে 2টো এলাচি, 3টে লবঙ্গ আর জিরে
ফোড়ন দিয়ে দিলাম। তেলটা খুব গরম হবার আগেই দিয়েছি, যাতে এটার সাথে সাথে অ্যারোমাটা গরম হতে হতে তেলের মধ্যে চলে যায়। একটু নেড়ে দিচ্ছি, এইভাবে ফোড়ন করে যাতে করলে ভালো লাগবে। এই যে ওটাও গরম হচ্ছে, তেলটাও গরম হচ্ছে, অ্যারোমাটা ছড়িয়ে যাচ্ছে। তেল গরম হয়েছে, এই সময় আমি দুটো বড় পেঁয়াজ কুচি এর ভেতরে দিয়ে দিলাম। মাছ দিয়ে করছি তো পেঁয়াজ দিয়ে করছি, নিরামিষ হলে পেঁয়াজ রসুন লাগবে না, তখন আদা জিরে বাটা দিলেই হবে। একটু ভাজা হোক, একটু নরম হোক, ভাজা মানে একটু নরম হোক, তখন সব মশলা পড়বে। একটা বাটিতে একটু জল নিয়েছি, এই জলের মধ্যে আমি এবারে একটু হলুদ গুঁড়ি, 1 চামচ ভর্তি করে ধনের গুঁড়ি, বেশ অনেকটা জিরের গুঁড়ো, আর একদম চোখ বন্ধ করে ফেলতে হবে, এটা যার যার তার কারুর মাপ দেখে দরকার নেই, এটা ঝাল যে লঙ্কার গুঁড়ো হয় সেইটা। এটা কিন্তু যার যার মাপ, এটা দেখে করে কোনো লাভ নেই। এবার এটাকে যখন ভাজা হবে এটা একটু ভিজিয়ে রাখলাম, হ্যাঁ এটা একটু ভিজিয়ে রাখছি। এটাকে পরে আমি ওই যখন মশলা পেঁয়াজ এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে কষবো, তারপরে এটা একটু ভিজে থাক, আর যারা বাটা দেবে তাদের তো কোনো প্রবলেম নেই, তখন এইটাকে আমি মিশিয়ে দেবো। পেঁয়াজটা ভাজবো একটু ভালো করে, একটু ভাজা হবে এই পেঁয়াজটা। তখন একটু ভাজা হয়ে যাবে, তখন আবার আদা রসুনটা দিয়ে, একটা গোটা রসুন দিয়েছি আর 1/2 ইঞ্চির মতন আদা দিয়ে একসাথে বেটে রেখেছি, ওটা দেবো। ভাজাটা হোক। আচ্ছা, পেঁয়াজটা যখন এই পর্যায়ের ভাজা হয়ে আসছে, তখন আমি এই রকম চিনি দিয়ে দেবো এই পেঁয়াজটার ওপরে, দিয়ে পেঁয়াজটাকে ভাজবো খুব ফাস্ট, যাতে কোথাও ক্যারামেল হয়ে এক জায়গায় না জড়ো হয়ে যায়, পেঁয়াজের সাথে যাতে ক্যারামেলাইজটা হয়। এটা হাই ফ্লেমেই আছে। বোঝাতে পারলাম? চিনি দিয়ে কিন্তু খুব ফাস্ট নেড়ে দিতে হবে। এইবারে আমি এখানে আদা রসুনের পেস্টটা একসঙ্গে দিয়ে দিলাম। প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। এটা একটু তেল ছাড়বে, হ্যাঁ, তারপর ওই মশলাটা ঢেলে দেবো। এটা তেল ছাড়া হবে, মানে কষে যাবে এটা মশলাটা পুরোটা, নাহলে গন্ধটা ভালো আসবে না। পেঁয়াজ রসুন একদম কষে গেছে, এখন ওই গোলা মশলা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস কমিয়ে দিলাম। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, সিমে করে দিয়েছি। এবার একটু কষবো, কষে এরপরে আমি এর ভেতরে সবজি মানে এঁচড় দেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, একটু বাটি ধোয়া জলটা দিলাম, দিয়ে কষবো। মশলাটা কষানোর উপরে অনেকটা কিছু নির্ভর করবে, যত সুন্দর কষানো হবে, এটা তো মাংসের মতন রান্না।
ওই জন্য একটু রস রস রাখলাম। বোঝা গেল ব্যাপারটা কেন? এইবার গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখামাখি এর সাথে করবো, মশলার সাথে করে একটু কষে নেব। তারপরে নুন মিষ্টি টিষ্টি দেবো। একটা কথা, ওই চিনির মিষ্টিটা কিন্তু মিষ্টি না, চিনির মিষ্টিটা একটা মানে চিনিটা যাতে ভালো করে একটু কালার করে হয় সেই জন্য। হ্যাঁ, গ্যাস আবার বাড়িয়ে দিলাম। ভালো করে কষছি। হ্যাঁ, জল টেনে গেছে বা তেল ভাবটা বেরিয়ে আসবে, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে জল দেবো। একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষবো মশলার সাথে তত এঁচোড়ের স্বাদটা ভালো আসবে। যারা মাছ দেবে না তারা কিন্তু এই অংশে রান্না করে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে পারে, মানে এই অবধি। মাছটা হলো অপশান। আচ্ছা, জল দিয়ে দিয়েছি, ঠিক সবজি যতটা আছে ততটাই জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলু সুন্দর ভাজা আর এঁচোড় একদম সেদ্ধ করা। এইবার এতে আন্দাজ করে নুন দিচ্ছি। মিষ্টি দেব, হাফ চামচ চিনি দিলাম। চিনিটা যারা পছন্দ করেন না বা যাদের রেস্ট্রিকশন তারা বাদ দেবেন। মাছটাও দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, ফুটে একটু গা মাখা হবে, ব্যাস গরম মশলার গুঁড়ো ঘি হয়ে গেল। আচ্ছা, হয়ে গেছে, কি সুন্দর রং হয়েছে না? এইবার আমি এর উপরে গ্যাসটা এই দিলাম বন্ধ করে। এইবার আমি এখানে 1 বড় টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এতে একটু ঘি লাগবেই, এঁচোড়ের তরকারিতে ঘি লাগবেই, না দিলে জমবে না। জমে গেছে ঘিটা, ঠান্ডার দিন তো। গাওয়া ঘি পুরো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর এই গরম মশলার গুঁড়ি হাফ টিস্পুন, ওই লবঙ্গ ইলাইচি দারচিনির গুঁড়ি। দিয়ে এবার নেড়ে দেবো, হয়ে গেল, ব্যাস। আমি এতে টমেটো ধনেপাতা কিচ্ছু দিলাম না, গরমকালের রান্না বলে। যদি কারুর ভালো লাগে তারা অবশ্যই দিতে পারে। তার বদলে পাশে যদি একটু গরমের দিন একটুখানি লেবু নিয়ে চিপে বা গন্ধরাজ লেবু নিয়ে বসে খাওয়া হয়, প্রপারলি গরমের একটা রেসিপি মেনু একদম দারুণ জমে যাবে। কিরম লাগছে? ভালো তো? ব্যাস, গেস্ট আসুক, নিজেদের একটা বিশেষ দিনে, ছুটি ছাটার দিনে, এ তো নিত্য করা সম্ভব নয়। করে এরম খেলে ব্যাস। প্লিজ আমাকে জানাবেন যে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে, বানাবেন। আর যারা নতুন তারা একদম এইটা ফলো করো, ভালো লাগবে। আর প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ব্যাস হয়ে গেল এঁচোড় চিংড়ি। কীরকম লাগছে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। হ্যাঁ, এটা আমার ভীষণ রিকোয়েস্ট। আর অবশ্যই করে আমাকে কমেন্ট করবেন কেমন হলো। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম এক টুকরো এঁচোড়, তার সাথে